সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি উচ্চ মাধ্যমিক যারা ব্যবহারিক পরীক্ষা দিবে, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, ফাইনাল এক্সাম বোর্ড পরীক্ষা, তাদের জন্য আজকের ক্লাসটা। আজকে আমি এই ক্লাসে জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আরেকটা ক্লাসে আমি জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের বা যেটা প্রাণীর বিজ্ঞান সেটার সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের যে ভীতি আছে ব্যবহারিক নিয়ে, যে কতটুকু পড়তে হবে, কিভাবে লিখতে হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, দেখে লেখা যাবে কি যাবে না, যে সমস্ত বিষয় বা ভাইবাতে কি জিজ্ঞাসা করতে পারে, কিভাবে প্রেজেন্ট করব, সব কিছুই চেষ্টা করব দেখানোর জন্য। তো আশা করি তোমাদের কাজে আসবে এবং যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা তো 25-এ 25 এমনিতেই পাবে, এবং যারা একটু উইক, একটু দুর্বল, আশা করি তারাও যদি ক্লাসটা দেখে নিজেকে প্রিপেয়ার করে তাহলে তারাও অনেক ভালো করবে। তো আমি প্রথমে একটু নাম্বার বন্টন সম্পর্কে বলবো এবং সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকবে টোটাল সে সম্পর্কে একটু দেখাই। তো ১ নাম্বার যে প্রশ্নটা থাকবে সেখানে ক থাকবে, এখানে থাকবে নমুনা শনাক্তকরণ, অর্থাৎ তোমাকে একটা জিনিস দেখানো হবে, সেই জিনিসটা তোমাকে দেখে শনাক্তকরণ করতে হবে এবং সেটার ২টা বৈশিষ্ট্য, ১ মার্কস ১ মার্কের জন্য যেটা থাকবে সেটা তুমি জিনিসটার নামটা লিখতে পারলে আর ওইটার বৈশিষ্ট্য লিখলে ২ নাম্বার পাবে, অর্থাৎ টোটাল ৩ নাম্বার তোমার এই ১-এর ক এর জন্য। আমি এখানে উদাহরণ হিসাবে 4টা জিনিস দেখাচ্ছি, কিন্তু এর বাইরেও কিন্তু থাকবে তোমাদের জন্য। তোমার কলেজ তোমাকে কি কি নমুনা দিচ্ছে সেইটা, বা একটা লিস্ট, একটা শর্ট লিস্ট কলেজ থেকে দিয়ে দিবে, ওর ভেতর থেকেই অন্য কলেজ, যে কলেজে তোমার এক্সামটা হবে, কেন্দ্রটা পড়েছে সেই কলেজে ওই লিস্ট চলে যাবে, ওখান থেকেই কিন্তু টিচাররা তোমাকে দিবে। সো কলেজ থেকে অবশ্যই লিস্টটা কালেক্ট করবে এবং সেই অনুযায়ী পড়ে যাবে, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। আমি এখানে 4টা জিনিস দেখাবো নমুনা। একটা মাইটোসিস কোষ বিভাজনের 2টা ধাপ, মেটাফেজ, অ্যানাফেজ। এছাড়া আমি টেরিস যে উদ্ভিদটা আছে সেটা দেখাবো এবং সাইকাসের যে মেগাস্পোরোফিল যেটা থাকে সেটা, এই 2টা আর ওখানে 2টা, টোটাল 4টা। এর বাইরেও কিন্তু অনেক কিছু কলেজে খাতায় লেখা থাকে বা করানো হয়। আমাদের একটা টিচারদের কাছে একটা নির্দেশনা আসে, সেই নির্দেশনা থেকেই আমরা দিয়ে থাকি। তো টিচাররাও চেষ্টা করো ওই নির্দেশনার মধ্যে যেগুলো আছে সেগুলাই তোমাদের লিস্টে রাখার জন্য। আচ্ছা, এটা গেল ক নাম্বার। খ নাম্বারে যেটা থাকবে এটা টোটাল 7 নম্বর। তো 7 মার্কসের মধ্যে এটাকে মার্কস আবার ডিস্ট্রিবিউশন করা আছে। এটা 2 নাম্বারে 2টা অপশন, 1-এর কতে কিন্তু কোনো অপশন নাই, যেটা দিবে ওইটাই লিখতে হবে, এখানে কোনো অপশন থাকবে না। খতে গিয়ে তোমার 2টা অপশন থাকবে, অর্থাৎ একজনকে ফুল দেওয়া হয় আর আরেকজনকে কাণ্ড বা মূল দেওয়া হয়। তো খ নাম্বার যেটা থাকবে, জবা ফুল যাদের আসবে গোত্র শনাক্তকরণের ক্ষেত্রে, এক্ষেত্রে মূল বিষয়টা গোত্র শনাক্তকরণ। তো ফুলটাকে কেটে লম্বালম্বিভাবে কেটে শুধু রাখবে, যেভাবেই তোমার শুধু জাস্ট লম্বালম্বিভাবে, অনেক সুন্দর পারফেক্টলি করতে হবে এমন কোনো কথা না, জাস্ট কেটে যদি তুমি টিচারের সামনে প্রদর্শন করতে পারো তাহলেই তুমি 2 পাবে। এবং এইটা টিচারদের হাতের মার্কস যেটা আমি বলে থাকবো এখানে, কিন্তু এই যে 3, এটা কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে, লিখলেই কিন্তু তুমি পাবে, আদারওয়াইজ কিন্তু এই নাম্বার কিন্তু তুমি ক্যারি করতে পারবে না। আচ্ছা, পুষ্প প্রতীক, এইটার মধ্যে এই একটা জিনিসের ছবি তোমাকে খাতায় আঁকতে হবে, আর কোনো খাতায় এখানে ছবি আঁকার বিষয় নাই। এই একটা জিনিস, সেটা পুষ্প প্রতীক আঁকা শিখতে হবে, আঁকলে 2 নাম্বার। আর তুমি যখন বৈশিষ্ট্য লিখবা সেখানে পাবা আলাদা আলাদা কোনো একটা অপশন যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সেই নাম্বারটা তোমার চলে যাবে। সো বৈশিষ্ট্য, 2টা বৈশিষ্ট্য লিখলেও কিন্তু তোমাকে লিখতে হবে। আর গোত্র শনাক্তকরণ, সেখানে তোমার, অর্থাৎ এইটা যে মালবেসি গোত্রের একটা ফুল, অথবা তোমাকে যদি অন্য কোনো তোমার কলেজ পড়িয়ে থাকে, সাধারণত জবা ফুলটাকেই দেওয়া হয়, সেজন্য আমি এইটারই উদাহরণ এখানে রাখলাম। সেক্ষেত্রে মার্ক থাকবে
1, তাহলে টোটাল এখানে 7। এই 7-এর মধ্যে তোমার 5 তোমাকে খাতায় লিখতে হবে। 2 টিচারের হাতে আছে, সে চাইলেই তোমাকে দিয়ে দিতে পারে। আর তোমাকে হচ্ছে এই যে 3, এই 3ও কিন্তু খাতায় লিখতে হবে। অর্থাৎ 5 আর 3 8, এই 8 কিন্তু এই 2টা প্রশ্নের ক্ষেত্রে লিখতে হবে। তবে অথবা যেটা আছে সেটার ক্ষেত্রে আবার কি দেখো, মূল বা কাণ্ড, মূলও দিতে পারে কাণ্ডও দিতে পারে, এবং সাধারণত একবীজপত্রী উদ্ভিদ যেটা থাকে তারই মূল বা কাণ্ডটা দেওয়া হয়। এক্ষেত্রেও এই যে প্রস্থচ্ছেদ যদি তুমি করতে পারো, জাস্ট মোটা চিকন বিষয় না, বিষয় হচ্ছে তোমাকে কাটতে হবে। কেটে তুমি স্যারের সামনে প্রেজেন্ট করতে পারলেই তুমি এখানে 2 পাবে। অর্থাৎ টিচারের হাতে যেই নাম্বারটা থাকে সেইটা হচ্ছে এইটা। এখানে এই যে পুষ্প প্রতীক আঁকিয়েছে, যাদের জবা ফুল পড়বে তাদের এটা আঁকাতে হবে, কিন্তু যারা মূল বা কাণ্ড পাবে তাদের ক্ষেত্রে এইটার আঁকানোর প্রয়োজন নাই। তাদের কোনো ছবি আঁকাতে হবে না, তারা শুধু বৈশিষ্ট্য লিখবে খাতায়। আর মাউন্টিং যেটা, সেটা হচ্ছে রং করা। ওই যে যেই মূলটা থাকবে সেটাকে টিচাররা কালার দিবে, সব কেমিক্যাল দিয়ে রাখবে, তোমাকে জাস্ট ওইটাকে রং করতে, রঙিন করে তুমি শুধু কেটে স্যারের কাছে দেখাইলে 2 পাবা, কিন্তু ওইটাকে রং করে যদি স্যারের সামনে প্রেজেন্ট করতে পারো স্লাইডে করে, দেন তুমি ওইটাতে আরও 2, অর্থাৎ হাতে কিন্তু টিচারের এখানে 4 যাদের মূল বা কাণ্ড পড়বে। আর খাতায় লিখতে হবে হচ্ছে 2 ওই মূল বা কাণ্ডের, সেটা একবীজপত্রী বা দ্বিবীজপত্রী যাই হোক না কেন, যেটা তোমাকে দেওয়া হবে তার বৈশিষ্ট্য এবং শনাক্তকরণ। শনাক্তকরণে কি কথা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এভরিথিং ডিটেলস আমি পরে দেখাই দিব। তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 7, এই হচ্ছে 10 মার্কস। ঘ নাম্বার দেখো, ক একটা প্রশ্ন, খ একটা প্রশ্ন, এই 2টার মধ্যে অপশন সাধারণত যে কোনো একটা পাবা। জবা ফুল একজন পেলে মূল বা কাণ্ড অন্যজন পাবে, মানে সবাই ক্লাসে জবা ফুল পাবে না, বা সবাই ক্লাসে মূল বা কাণ্ড পাবে না। কিন্তু এই যে 1 নম্বরের যেটা নমুনা শনাক্তকরণ থাকে, যদি গ্রুপিং করে না দেয়, দেন সবাই একই জিনিসই সাধারণত পেয়ে থাকে। তবে টিচাররা গ্রুপ করে দিলে একজনকে মেটাফেজ দিতে পারে, একজনকে অ্যানাফেজ দিতে পারে, এটা সম্ভব। যে টিচাররা যেভাবে সেট করবে সেটার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, ঘ নাম্বার যেটা থাকবে, এখানে এইটাও কিন্তু টিচারদের হাতের নাম্বার 3, অর্থাৎ যন্ত্রপাতি সেট করতে হবে, খাতায় লিখতে হবে 2, আর ফলাফলও লিখতে হবে 2, অর্থাৎ এখানে 4, এখানেও যদি আমি ধরি সর্বনিম্ন হচ্ছে তোমার 3, তাহলে 4 আর 3 7, আর এই 3 10, এই টোটাল 10 নাম্বারই কিন্তু তোমাকে খাতায় লিখে আসতে হবে। এর কমে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তুমি এই 10 মার্কস তোমাকে মাস্ট বি খাতায় লিখে এসে, তারপরে বাকি টিচারদের হাতে যেটা থাকে সেটা চাইলে টিচার তোমাকে দিয়ে দিতে পারে। কিন্তু এখানে যদি কোনো ভুল হয় তাহলে টিচারের কিছুই করার থাকে না। তাহলে কি করতে হবে, 1 নম্বরে এগুলো আমি আবার আসবো। তাহলে ঘ, 2 এর ঘ তো চলে গেল। এরপরে আমরা যেটা দেখব, মৌখিক পরীক্ষায় 5 থাকে। মৌখিকে সাধারণত তোমার ক্লাসের যে বইটা থাকবে তার থেকেও সহজ করলে যদি বলা হয়, তাহলে তোমার প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্নগুলাই বেশি করতে পারে। যেমন জবা ফুলের বৈজ্ঞানিক নাম জিজ্ঞাসা করতে পারে, অথবা হচ্ছে এই মেটাফেজ অ্যানাফেজের বিভিন্ন এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, পুষ্প প্রতীক কাকে বলে, বা এই ধরনের ছোটোখাটো প্রশ্ন, জাস্ট খুব রিলেট, মূল বা কাণ্ডের বৈশিষ্ট্য যেগুলো লিখেছো সেখান থেকে জিজ্ঞাসা করতে পারে, 2টা বৈশিষ্ট্য বলো। এ ধরনের প্রশ্নগুলো সাধারণত করে থাকে। খুব কঠিন প্রশ্ন টিচাররা করে না, তবে যদি বোঝে যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, সব প্রশ্নের অ্যান্সার দিতে পারছো, তাহলে হয়তো আরেকটু ডিটেলসে কিছু জিজ্ঞাসা করতে পারে, কিন্তু সেটা জাস্ট জিজ্ঞাসা করার জন্য। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, টিচার যদি এটা বুঝতে পারে, তোমার কখনোই ভয় পাওয়ার কোনো বিষয় নাই। তুমি যদি মনে করো তোমাকে 5টা প্রশ্ন করছে, তুমি 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছো, 3টা পারো নাই, তাহলেও কিন্তু টিচাররা তোমাকে ফুল মার্কসই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি টোটালি কিছু না পারো, একেবারে ভুলভাল বলো, দেন টিচারদের হাতে এখানে করার কিছুই থাকে না, তখন হয়তো একটু নাম্বার কম দিতে পারে। আর তোমার যে ব্যবহারিক খাতাটা, এইটা সিগনেচার করা থাকুক বা না থাকুক, চেষ্টা করবে সুন্দর পরিপাটি করে লিখে এটাকে একদম
ফুল সাজিয়ে মানে একদম এক্সপেরিমেন্ট রং অনুযায়ী সাজিয়ে সুন্দর করে রাখবে এবং উপরে একটা সাদা কাগজে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এক্সাম রোল এটা লিখে উপরে পেস্ট করে দিবে। কারণ টিচারদের খাতা খুলে ভেতরে তুমি কোথায় রোলটা লিখেছো এটা দেখাটা একটু বিরক্তিকর হয়ে যায়, বা অনেক সময় ওইটা চোখের এসে পড়ে না, তখন তোমার খাতাটা আর কি খুঁজে না পেলে বাতিল হয়ে যেতে পারে। এজন্য চেষ্টা করবো উপরে একটা সাদা কাগজে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার এক্সাম যে রোলটা সেটা মাস্ট বি লিখে খাতাটা জমা দিতে, তাহলে টিচারের জন্য খুঁজে পাওয়াটা খুবই সহজ। এখন দেখো সাধারণত পরীক্ষায় অ্যাটেন্ড করলে এবং ব্যবহারিক খাতাটা যদি নিয়ে যাও তাহলে কেউ ফেল করবে না, ব্যবহারিকে কেউ ফেল করে না, কারণ টিচার তোমাকে চাইলেই 5 দিতে পারে, 3 দিতে পারে। অর্থাৎ তুমি এই 8 পেলে এখানেও তুমি 3 পাবা, 8 আর 3 11ও পেলে, এখানেও 2 পেলে, 11 আর 2 13ও পেলে, এখানেও ধরলাম যে তোমাকে এইটাই দিয়েছে, তাহলেও তুমি 13 পাবা। তাহলে 13 তোমাকে কিন্তু এখানে মাস্ট বি পেতে হবে। আর বাকি যে নাম্বারটা এইটা কিন্তু তোমাকে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি পাবে না। এখন দেখো তাহলে তোমাকে লিখতে হবে কত, 3, আর এখানে হচ্ছে 3, 6, আর এখানে হচ্ছে 4, 10, ঠিক আছে। আচ্ছা এখানে 5 আর 3 8 আর 3 11 12 13 14 15, 15 আর ওখানে হচ্ছে 10, তাহলে ইজিলি তাহলে 10 নাম্বার মাস্ট বি খাতায় তোমাকে লিখতেই হবে। বেশি হলে আরও 2 এখানকার, সেটা হচ্ছে পুষ্প প্রতীক 12। তুমি খাতায় 12 যদি পাও অটোমেটিক্যালি তুমি 25 পাবা, তুমি খাতায় যদি 10 পাও অটোমেটিক্যালি তুমি কিন্তু 25 পাবা। সো ওই খাতার যে লেখাটা এটা মাস্ট বি করে আসতে হবে। এখন পরীক্ষার সময় কিভাবে লিখবো, খুব কম একটা সময় থাকবে, টিচাররা কিন্তু টাইম বেঁধে দিবে, তোমার কাছে খাতা অনন্ত সময়ের জন্য থাকবে বা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এরকম কিন্তু সাধারণত হবে না। সো সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা টাইম বাইন্ডিংস থাকবে, সেই বাইন্ডিংসের মধ্যে তোমাকে বাসা থেকে শিখে যেতে হবে। সেই শিখে যাওয়ার ক্ষেত্রে কি করবা, দেখো তোমাকে প্রথমে যদি এরকম একটা স্লাইড দেখায় অথবা একটা ছবি দেখাতে পারে অথবা মাইক্রোস্কোপে দেখাতে পারে, যেটাই দেখাক না কেন, আমরা জানি মেটাফেজে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে। জাস্ট এইটা খেয়াল করবা যে কিভাবে আইডেন্টিফাই করবা, ক্রোমোজোমগুলো যদি বিষুবীয় অঞ্চলে থাকে দেন এটা হচ্ছে মেটাফেজ ধাপ, এবং প্রথম কথাটাই লিখতে হবে, এই কথাটা লিখতে হবে শনাক্তকরণ। লিখে কি লিখবা, তোমাকে দেওয়া হয়েছে যেহেতু, তাহলে প্রদত্ত নমুনাটি কোন ধরনের কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ, মেটাফেজ ধাপ, এইটুকু লিখতে পারলেই এক। এখন কিছুই যদি না পারো মেটাফেজ কথাটা লিখলেও টিচার তোমাকে 1 দিবে, কিন্তু যেহেতু তোমাকে প্রেজেন্ট করতে হবে নিজেকে খুব ভালো স্টুডেন্ট হিসাবে, সেজন্য তুমি পুরোটা লেখাই চেষ্টা করবা। দেন তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে, বৈশিষ্ট্য মিনিমাম 4টা লেখার চেষ্টা করবা, মিনিমাম 4টা লেখার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। আচ্ছা আমরা এইটা তো তোমরা যেহেতু থিওরিতে পড়ে এসছো, এর জন্য তোমাদের জন্য এটা খুবই সহজ একটা বিষয়। সেটা কি মাকুযন্ত্র থাকে, এখানে ক্রোমাটিড দেখা যায়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলা বিলুপ্ত থাকে। তাহলে দেখো এই যে কথা 4টা পয়েন্ট যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি সেন্টেন্সটা রেডি করতে পারবা। তাহলে এই 4টা পয়েন্টস তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। এইটা গেল এইটা। এখন যদি তোমাকে ওইটা না দেখিয়ে এরকম যে ক্রোমোজোমগুলো মেরুমুখী হচ্ছে, 2টা ভাগে ভাগ হয়ে 2 মেরুর দিকে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই অ্যানাফেজ। একইভাবে লিখতে হবে শনাক্তকরণ প্রদত্ত নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায় বা ধাপ। তারপরে কি করতে হবে, এর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। ওই একই কথা আমি বলবো, 4টা লেখার চেষ্টা করবা। এখানে সেন্ট্রোমিয়ার ভেঙে গিয়েছে, অপত্য ক্রোমোজোম, এই যে প্রত্যেকটাকে আমরা অপত্য ক্রোমোজোম বলছি, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, এরা মেরুমুখী গমন করে, এবং এই ধাপেই আমরা সাধারণত ক্রোমোজোমকে ভি বা এল এরকম শেপে দেখতে পাই। তাহলে এই 4টা পয়েন্টস যদি তোমার মাথায় থাকে তুমি ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করে এর বৈশিষ্ট্যগুলা লিখতে পারবে। তাহলে এইটা গেল
এরপরে যদি তোমাকে এরকম একটা ফার্ন গাছ, আমরা সহজ ভাষায় ঢেঁকি শাক যেটাকে আমরা সহজ ভাষায় বলি, তাহলে ঢেঁকি শাক দেখায়, তাহলে আমরা এটাকে লিখব প্রদত্ত নমুনাটি। অবশ্যই কিন্তু ঢেঁকি শাক লিখলে হবে না, লিখতে হবে কি টেরিস, এবং টেরিসের ক্ষেত্রে আন্ডারলাইন করতে হবে নিচে, কারণ এটা একটা জেনাস নেম, জেনাস নেমের নিচে আন্ডারলাইন করতে হয়। তাহলে এইটুকু লিখলে 1 নাম্বার পাবা। তুমি যদি স্প্রোফাইট নাও লেখো কোনো প্রবলেম নাই, শুধু যদি এই টেরিস কথাটুকু লেখো তাহলেও কিন্তু হবে। এখানে কিন্তু উচ্চারণটা মনে রাখবে। অনেক সময় তোমরা যারা একটু দুর্বল তারা এটাকে ভিন্নভাবে উচ্চারণ করো, সেটা না, পিটা এখানে সাইলেন্ট থাকে, সো এটাকে মাথায় রেখে উচ্চারণ করার চেষ্টা করবা। শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এর মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে, তারপরে যে মূলটা কীরকম থাকবে, কাণ্ডটা কীরকম থাকবে, এর অন্যতম একটা বৈশিষ্ট্য যেটা সার্সিনেট থাকে, তারপরে সোরাই থাকে। এই 2-4টা বিষয় মাথায় রাখলে তুমি ইজিলি এর বৈশিষ্ট্যগুলা মনে রাখতে পারবা, যে এর মূল কাণ্ড পাতা আছে, মূলটা কেমন, কাণ্ডটা কেমন, সার্সিনেট আর সোরাই 2টা জিনিস এর উপস্থিত থাকবে, তাহলে তুমি টেরিসের বৈশিষ্ট্য ইজিলি লিখতে পারবা। আচ্ছা, এই জিনিসটা ওই যে রাস্তাঘাটে অনেক সময় কবিরাজি চিকিৎসার জন্য যারা জিনিসপত্র বিক্রি করে, ওখানে সাপের ফনার মতন দেখতে একটা অংশ থাকে, সেইটা আর কি মূলত এটা সাইকাসের মেগাস্পোরোফিল যেটা আমরা বলে থাকি সেইটা। তো সাইকাস কি, নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে, এর 2-একটা বৈশিষ্ট্য, এরকম ভাইবাতে কিন্তু এগুলো যদি আসে তাহলে জিজ্ঞাসা করতে পারে, সেই হিসাবে এটা পড়বা। আর তোমার যে সিকিউ এর প্রশ্নটা ছিল, যেটা তুমি ফাইনাল এক্সাম দিয়ে এসেছো, সেই প্রশ্নটা একটু যাওয়ার আগে দেখে যাবা, ওখানে কি কি প্রশ্ন আসছে, ওখান থেকেও 2-একটা প্রশ্ন অনেক সময় টিচাররা জিজ্ঞাসা করতে পারে। তো এইটা হচ্ছে বিষয়। শনাক্তকারী এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এর পিনিউল থাকে, ডিম্বকটা অনেক বড় থাকে, এই যে ডিম্বকগুলো অনেক বড় থাকে, বাদামি বর্ণের হয়ে থাকে, এই আর কি। বইয়ে আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখে মনে রাখার চেষ্টা করবা। তবে সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলা থাকবে ওইগুলাই বেশি ভালো করে পড়বা, কারণ ওগুলাকেই টিচাররা বেশি পছন্দ করে থাকেন। এখন আসি খ নাম্বারে আমরা অলরেডি বলেছি তোমাকে যে ফুলটা দেওয়া হবে সেটা একদম লম্বালম্বি কাটবে, কাটার পরে অবস্থাটা কীরকম হবে, এরকম, জাস্ট এরকম যদি দেখা যায় তুমি কিছুই করতে হবে না, এরকমভাবে করতে পারলেই কিন্তু তোমার একদম ফুল 2 মার্কস পেয়ে যাবা। পুষ্প প্রতীক মাস্ট বি আঁকতে হবে, এইটা আঁকাতে তোমরা কিন্তু ইচ্ছা মতন, যেমন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস হচ্ছে মাতৃঅক্ষ, এটা ভালো করে দিতে হবে। এই যে 5টা উপবৃত্তি আছে, অনেকে 6টা 7টা 8টা আঁকাও, এরকম আঁকা যাবে না, 5টা মানে 5টায় আঁকাতে হবে। এবং দেখো কীভাবে আছে, বৃত্তির যে সংযুক্তিটা আছে এর ঠিক মাঝ বরাবর আছে, প্রত্যেকটা বৃত্তির সংযুক্তির মাঝ বরাবর আছে, তো ওই জিনিসগুলা মাথায় রেখে আঁকাতে হবে। সব কিছু কিন্তু 5টা করেই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বৃত্তিটা হচ্ছে সংযুক্ত, দলগুলা হচ্ছে টুইস্টেড, তারপরে পুংকেশরগুলা অসংখ্য, এরকম। তারপরে হচ্ছে অমরবিন্যাস অক্ষীয়, এই বিষয়গুলো মাথায় রেখে ছবিটা আঁকতে হবে, এবং আঁকলে 2 নাম্বার। এই একটা ছবি কিন্তু পুরা বায়োলজির যে ফার্স্ট পেপারটা আছে, এই ফার্স্ট পেপারে এই একটা ছবি কিন্তু শিখতে হয়, পুষ্প প্রতীক, আর কিছুই শিখতে হয় না। আচ্ছা, এর পাতাটা পিচ্ছিল থাকে, মিউসিলাস যেহেতু থাকে। আচ্ছা, মুক্ত পার্শ্বে যে ফাঁকা মুক্ত থাকে, এদের উপবৃত্তি থাকে, পাপড়ি টুইস্টেড থাকে, পুংকেশর অসংখ্য থাকে। দেখো যা বললাম সেটাই কিন্তু এখানে আঁকানো হয়েছে। পরাগধানীগুলা, এই যে পরাগধানীগুলা বৃক্কের মতন, কিডনির মতন দেখতে, আর পরাগরেণুটা কণ্টকিত থাকে। এই বৈশিষ্ট্যগুলো পড়ে যাবা এবং লিখবা। লেখার পরে গুরুত্বপূর্ণ, অনেকে এই গোত্রের নামটাই লেখে না, না লিখলে কিন্তু 1 নাম্বার পাবা না। এখানে কিন্তু সব ভাগ করে দেওয়া নাম্বার, কোনো একটা পয়েন্টস যদি তুমি মিস করো দেন ওই পয়েন্টসের নাম্বার তোমার নাই। সো পয়েন্টস মাস্ট বি উল্লেখ করতে হবে। আচ্ছা, কি লিখবা, শেষে, একদম শেষে লিখতে হবে শনাক্তকরণ, লিখে লিখবা উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত নমুনাটি, এই যে মালভেসি গোত্র আমি লিখেছি, গোত্রের নাম সবসময় ইংলিশে লিখতে হয়, সেজন্য মালভেসি গোত্র বাংলায় লিখবে না, লিখলে যে একেবারে নাম্বার দিবে না তা না, কিন্তু
ওই যে বলেছি তোমাকে 25-এ 25 পেতে হবে, সেই বিষয়টা তোমাকে যখন প্রেজেন্ট করতে হবে তাহলে খাতায় সেটা দেখাইতে হবে। সো এই ইংরেজিতে বানানটা শিখে যাবে, এখান থেকে পুষ্প প্রতীক আঁকাটা শিখে যাবে। দেন আসি যদি অথবা ও তোমাকে যেটা দিয়েছে তোমার পেছনে যে থাকবে তাকে কখনোই আর জবা ফুল দেওয়া হবে না, তাকে একবীজপত্রীর মূল অথবা কাণ্ড যে কোনোটাই দিতে পারে। তো এখানে ওই যে প্রস্তুতচ্ছেদ, এখানে একটু কোনো ছবি না, এই ছবি কিন্তু আঁকতে হবে না, এই ছবি তোমাকে আঁকার কোনো প্রয়োজন নাই। তুমি মাইক্রোস্কোপে দেখবা, দেখে শুধু এইটুকু দেখলেই তুমি বুঝতে পারবা এটা তোমাকে বলে দিতে পারে যে এটা মূল না কাণ্ড, অথবা বলে দিতে পারে একবীজপত্রী না দ্বিবীজপত্রী, তবে সাধারণত বলে দেয় মূল দিচ্ছে অথবা কাণ্ড দিচ্ছে। তাহলে মূল দিলে এখানে পার্থক্য করার বিষয়টা হচ্ছে একবীজপত্রী না দ্বিবীজপত্রী। মাইক্রোস্কোপের নিচে যদি দেখো এই যে বিষয়টা এখানে 6-এর অধিক আছে জাইলেম ফ্লোয়েমের সংখ্যা, দেন তোমাকে এখানে বলতে হবে এটা একবীজপত্রী। আর যদি 6-এর নিচে থাকে, 4-5টা থাকে এই সার্কেলটা, তাহলে বুঝতে হবে যে সেটা দ্বিবীজপত্রী। জাস্ট এই একটা জিনিস দেখলেই তুমি বুঝতে পারবা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। অথবা তোমাকে যদি একটা ছবিও দেখানো হয় সেক্ষেত্রেও তুমি শুধু ওইটাই মাথায় রাখবা যে এই সার্কেলের মধ্যে এই সংখ্যাটা কেমন আছে, তোমাকে ছবি আঁকতে হবে না। আর এটা ওইটাতে তো পুষ্প প্রতীক আঁকতে হচ্ছে, এখানে কোনো ছবি নাই দেখে ওই 2 নাম্বার কিন্তু এই রঞ্জিতকরণে থাকবে। এটা খুব সহজ, বায়োলজির ফার্স্ট পেপারটা অনেক সহজ। এখন আমরা যদি দেখি তাহলে পরের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, মূলে কোনো কিউটিকল থাকে না, এটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য। আচ্ছা, মূলে এককোষী রোম থাকে, যেটা কিন্তু কাণ্ডের বিপরীত বৈশিষ্ট্য। এই প্রথম 3টাই কিন্তু মূলের বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কাণ্ডে নাই। তাহলে মূলে যদি কিউটিকল বিহীন থাকে তাহলে ওর কিউটিকল আছে, এর যেহেতু এককোষী মূল রোম থাকে, ওর বহুকোষীই থাকে, তবে এককোষীও থাকে। আচ্ছা, কর্টেক্সটা প্রশস্ত থাকে। এখানে যে ভাস্কুলার বান্ডল, এই 2টা বৈশিষ্ট্যই মূলত হচ্ছে একবীজপত্রীর বৈশিষ্ট্য। এজন্য অনেকে মনে করে আমি 3টা লিখলেই হচ্ছে বা 2টা লিখলেই হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। এখান থেকে তোমার মাস্ট বি মূলের যে বৈশিষ্ট্য সেটা লিখতে হবে, দেন তোমার একবীজপত্রী বা দ্বিবীজপত্রী তার বৈশিষ্ট্যটা লিখতে হবে। তাহলে ভাস্কুলার বান্ডল অরিও, জাইলেম এক্সার্ক। এক্সার্ক মানে কি সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সেটা কি, যদি জাইলেম কেন্দ্রের দিকে আর মেটাজাইলেম কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে তখন তাকে এক্সাক্ট বলা হয়, আর এন্ডার্ক বলা হয় কখন, উল্টাটা, অর্থাৎ মেটাজাইলেম হচ্ছে পরিধির দিকে আর প্রোটোজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে এন্ডার্ক। এইটা জিজ্ঞাসা করতে পারে। অরিও ভাস্কুলার বান্ডল কাকে বলে, এরকম যে বিষয়গুলো সেটা থাকবে। আর এই যে অন্যতম একবীজপত্রীর বৈশিষ্ট্য সেটা হচ্ছে বান্ডেলের সংখ্যা হচ্ছে 6-এর বেশি। তো এই বৈশিষ্ট্যগুলা শিখবে। আর যদি অবশ্যই 2 বৈশিষ্ট্য আমার হয়ে গেল, এবার 1 নম্বরের জন্য আমাকে কি লিখতে হবে, শনাক্তকরণ। প্রদত্ত নমুনাটি একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্তুচ্ছেদ। আমরা শুধু মূল লিখি কিন্তু মূল লিখব না, কারণ আমরা তো এটাকে কেটেছি, এজন্য আমরা লিখব হচ্ছে মূলের প্রস্তুচ্ছেদ, শুধু মূল লিখব না, ঠিক আছে। এখন আসি কাণ্ডের ক্ষেত্রে, আমরা যদি দেখি তাহলে কাণ্ডের ক্ষেত্রে এখানে ওই একই প্রসিডিউর, অর্থাৎ হচ্ছে প্রস্তুচ্ছেদ করতে হবে, মাউন্টিং করতে হবে এবং খাতায় লিখতে হবে শুধু বৈশিষ্ট্য। ওই যে বলেছি ওইটা যদি কাণ্ড হয় তাহলে কিউটিকল বিহীন ছিল, আর এখানে কিউটিকল যুক্ত। এদের অধোতক থাকে, ওদের ভাস্কুলার বান্ডল ছিল হচ্ছে অরিও, এদের হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয়, প্রোটোজাইলেম কেন্দ্রে, মেটাজাইলেম পরিধির দিকে। ভাস্কুলার বান্ডল ওদের হচ্ছে অরিও, এদের হচ্ছে বদ্ধ এবং বিক্ষিপ্ত থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা শিখব যদি কাণ্ডের ক্ষেত্রে, তবে মূলটাই সাধারণত বেশি দিয়ে থাকে, কাণ্ডও দিতে পারে, এটার কোনো নাই, যে আমাদের যেভাবে নির্দেশনা আসবে আমরা সেভাবে সাধারণত শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি। এবং অবশ্যই লাস্টে এই যে 1 নাম্বার তো নিতে হবে, সব লিখলাম কিন্তু এইটা নিলাম না, তাইলে তো হবে না। তাহলে কি লিখতে হবে, শনাক্তকরণ। প্রদত্ত নমুনাটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের, অবশ্যই কি লিখব, প্রস্তুচ্ছেদ কথাটা উল্লেখ করব। তাহলে আমার 1 এবং 2 নাম্বার প্রশ্ন কমপ্লিট। এখন আসি হচ্ছে আরেকটা
এটা সবার জন্য দুইটা সবাই পড়বে। একটা হচ্ছে সালেক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতা প্রমাণের পরীক্ষা, আর আরেকটা থাকে, এটা সবাই খাতায় লিখেছো, অবাধ শোষণে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমনের পরীক্ষা। এখানে এই 3 নাম্বার স্যারের হাতে থাকে, এটা দিয়ে দিবে, কিন্তু খাতায় তোমাকে বর্ণনা লিখতে হবে, ফলাফল লিখতে হবে। তার মানে হচ্ছে পুরো একদম খাতায় যা প্র্যাকটিক্যাল খাতায় যা লিখেছো হুবহু সেইটাই তোমাকে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। এজন্য এটা একদম বাসা থেকে মুখস্থ করে আসতে হবে। তোমার কাছে কিন্তু প্র্যাকটিক্যাল খাতা থাকবে না, টিচাররা যাওয়ার সাথে সাথেই পরীক্ষার রুমে বসার সাথে সাথেই খাতাগুলা নিয়ে নিবে। যেহেতু নিয়ে নিবে তাহলে তুমি তো দেখে লেখার কোনো সুযোগ নাই। সো এইগুলা তোমাকে বাসা থেকে, যে বৈশিষ্ট্য বলো, ছবি আঁকা বলো, এই নাম্বারটা সবথেকে কঠিন মনে হতে পারে এইটা, কারণ অনেক লেখা এবং সেটা মুখস্থ লিখতে হয়। এজন্য এইটাতে তোমাদের একটু বেশি সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে কি কি লিখবে পরীক্ষার খাতায়? লিখবে প্রথমেই তত্ত্ব, যেটা তোমার খাতায় লিখেছো, উপকরণ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে পয়েন্টস করে লিখবা। অনেক লিখতে হবে তা না, অল্প করে লিখো, তারপরেও কিন্তু পয়েন্টস করেই লিখবে। পরীক্ষার পদ্ধতি বা কার্যপদ্ধতি যদি কেউ বুঝে লেখো তাহলেও কিন্তু সে লিখতে পারবা, এতই সহজ জিনিসগুলা। তারপরে পর্যবেক্ষণ এবং শেষে মন্তব্য, সিদ্ধান্ত এবং একদম শেষে সাবধানতা বা সতর্কতা। এই 6টা পয়েন্টস উল্লেখ করে তোমরা এই জিনিসটা লিখবা। একদম A to Z সব কিছু লেখার চেষ্টা করবা। ছবি যেটা আছে এইখানে তোমরা অপশনাল, ছবি আঁকাতেও পারো, নাও আঁকাতে পারো। যদি সময় থাকে আঁকানোটাই বেটার, আর না থাকলে না আঁকালেও খুব বেশি প্রবলেম নাই, লেখাটাই এখানে মূল বিষয়। তাহলে লিখতে হবে, এটা মাথায় রেখেই পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবে। আশা করি যে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। একটু যদি এই নিয়মে তোমরা সব কিছু দেখো, আশা করি সবাই 25-এ 25 পেতে পারবা। এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমাদের সাথে নেক্সট যে ভিডিওটা আসছে সেকেন্ড পেপারে, সেখানে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।